এই সপ্তাহে গল্পাড্ডার উপস্থাপনা বড়বদল। এইভাবে নিজের বিয়েটা হবে ভাবেনি পড়ন্তপ। বিয়ের দিন সন্ধ্যায় কাজল কাকুর ছেলে পালালো, আর তার বাবা প্রবীর মৈত্র ন্যায়ের প্রতিমূর্তি হয়ে লগ্নভ্রষ্টা মেয়েটাকে কোনো মানে হয়? আজকের দিনে দাঁড়িয়ে এসব কেউ মানে? যেখানে দুটো মানুষ সংসার গড়ার পরেও মতে না মিললেই দিব্যি হাসি মুখে ডিভোর্স ফাইল করে বসছে, কোর্টের শিলমোহর অনুযায়ী আলাদা হওয়ার পরেও দিব্যি বন্ধু হয়ে থেকে যাচ্ছে সারা জীবন। ছেলেপুলের প্রয়োজনে যুগ্মভাবে পেরেন্টিংয়েরও দায়িত্ব সামলাচ্ছে, পিটিএম অ্যাটেন্ড করছে, সেখানে আবার লগ্নভ্রষ্টা। এসব আবার হয় নাকি এখনকার দিনে? এই রকম বোকা বোকা কনসেপ্ট আঁকড়ে কে পড়ে থাকে? আর মেয়েটাকেও বলিহারি, তোর বর পাল্টে গেছে শুনেও দিব্যি হাসি মুখে বিয়ের পিঁড়িতে বসে পড়লি। মুখে একবারও না বলতে তো পারতিস। অবশ্য না বলবিই বা কেন? পড়ন্তপকে বরবাদ করাই যে রম্বানির জীবনের গভীর উদ্দেশ্য, তা কি আজকের আগে সে জানতো? সে নিজেই কি পারতো না বাবার মুখের উপর সিদ্ধান্ত জানাতে? দিব্যি পারত, হাসি মুখেই পারত। যদি না ওই ঘটনাটা ছোটোবেলা থেকে ওর কানের কাছে পাখি পড়ার মতো বলা হতো, তবুও মাকে আড়ালে নিয়ে গিয়ে বলেছিল বাবাকে বোঝাতে। রম্বানির মাও কি করতে এসেছিলেন সেখানে? অবাক চোখে দেখছিলেন হবু জামাইয়ের দিকে। কিন্তু বাবাকে কে বোঝাবে? ভদ্রলোককে বোঝানোর চাইতে ভরা পেটে দুঘটি জল খেয়ে ফেলা সহজ। তবে কাজল আঙ্কেল কিন্তু সব জেনেও বোঝাতে এসেছিল। কি বাবার গোঁ তা তো চেনে পড়ন্তপ। তার সাফ কথা, মেয়ের যখন বিয়েতে আপত্তি নেই তখন ছেলে আপত্তি করার কে? কি বোঝে পড়ন্তপ? তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে হবেই, আর এই ছাদনাতলাতেই হবে, তাছাড়া এটা তো প্রেমের বিয়ে নয়, অ্যারেঞ্জ ম্যারেজই হচ্ছিল দুজনার। কাজল আঙ্কেলকে বোঝানোর ভঙ্গিতে বাবা বলেছিল, চিন্তা নেই, মেয়ে আমি দেখে নিয়েছি, দিব্যি সংসার সামলে নিতে পারবে। পরক্ষণেই মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন, অনু, তুমি বাড়ি ফিরে বরণের আয়োজন করো। আমি সুমো ফোন করে দিচ্ছি, এক্ষুনি চলে আসবে। এই মুহূর্তে বেশি আত্মীয় স্বজনকে জানানোর দরকার নেই, ফালতু ঝামেলা হবে। বিয়েটা ভালোই ভালোই মিটে যাক। ছেলেটা কি যে করে বসলো না, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল, আক্ষেপের সুরে বলে ওঠেন কাজল আঙ্কেল। তুই বরং অনুর সঙ্গে আমাদের বাড়িতে ফিরে যা, এখানে থাকলে তোর মনটা হয়তো। না না, তা কিভাবে হয়? বর কনেকে আশীর্বাদ না করে কি আর চলে যাওয়া যায়? উদাস মুখে কাজল আঙ্কেল বসে থাকেন। বরযাত্রীর গাড়িতে এসেছিলেন কাজল আঙ্কেল। বিয়ে করতে ছেলে পৌঁছয়নি শুনে বিপদে পড়েছেন। বাকি বরযাত্রী খেয়ে দিয়ে গাড়ি চেপে ফিরে গেছে। বর আসেনি যেখানে, সেখানে বরপক্ষের কী কাজ? বাবা বিয়ে দেওয়ার জেদ না করলে আমরাও এতক্ষণে খেয়ে দিয়ে ফিরে যেতে পারতাম। অবাক হয়ে দেখল সে, মা দিব্যি হাসি মুখে গাড়িতে উঠল। তবে কি মায়েরও রম্বানিকে পছন্দ হয়ে গেল নাকি? মেয়ের ভাইয়ের বেঢপ পাঞ্জাবি ধুতি পরে বিয়েতে বসতে হলো। বেজাই মুখে বসে রইল পড়ন্তপ, আর এক দুবার আর চোখে পানপাতা ঢাকা মুখের রম্বানির দিকে তাকাতে লাগলো। পাত্র যে বদলে গেছে তাতে তার কোনো হেলদোলই নেই। সে দিব্যি চোখ ঢাকা অবস্থায় ছবি তুলতে ব্যস্ত। 7 পাকে ঘোরানোর সময় কানে এলো কনের নির্দেশ। চাপা গলায় বলছে, এই রিলটায় স্পেশাল এফেক্ট দেবেন কিন্তু, যেন প্রচুর ভিউজ আসে,
নইলে কিন্তু ডিউস ক্লিয়ার হবে না। কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। বিয়ের আসরে বর পাল্টে গেল সেই নিয়ে চিন্তা নেই, খুকুমণি ভিউজ নিয়ে পড়ে আছেন। একেই বলে কপাল। সে যদি এইভাবে ভাবতে পারত, বাবার দিকে তাকায় একবার, দিব্যি কাজল কাকুর সঙ্গে গল্পে মত্ত। ছেলের যে ঘাম ছুটছে সেদিকে বাবুর কোনো খেয়ালই নেই। আর কাজল কাকুকেও বলিহারি, দেখলে কে বলবে ছেলে পালিয়েছে। এমন সময় ফোনটা বাজল। শ্যামল পুরোহিতের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে ফোনটা তুলতেই ও প্রান্ত থেকে আমুদে গলাটা বলে উঠল, শুভজিৎ, তন্দুরি খাওয়াচ্ছে, সঙ্গে বিদেশি স্কচ। আজ আমাদের তন্দুরি নাইট, বুঝলি? লাইফ ইজ বিউটিফুল। শুনতে পেল শ্যামল কাকু বলছেন। কান থেকে ফোনটা নামিয়ে রেখে, মন্ত্রতে কনসেন্ট্রেট করো বাবা জীবন, ছোট থেকে দেখছি তোমায়, কোনো দিন হাসি মুখে বাড়ির পুজোয় বসতে দেখলুম না, নাস্তিকই থেকে গেলে জীবনভর। এখন বিয়েটা অন্তত মন দিয়ে করো, জনম জনমের ব্যাপার তো। আর বিয়ে কিন্তু জীবনে একবারই হয়। কি যে বলে না কাকু, ওসব দিন আর গন। টলিউড বলিউড সেলিব্রিটিরাও তো ছাড়, আজকাল পাড়ার রাম শ্যাম যদুও দিব্যি হাসি মুখে 2-4টে বিয়ে করে ফেলছে। কে কার ফিয়ন্সে, কে কার ভাই বন্ধু বেরাদর বোঝা ক্রমশই মুশকিল হয়ে যাচ্ছে। ফ্রিজ এসি কেনার পর লাইফ টাইম গ্যারেন্টি পাওয়া যায়, কিন্তু বিয়েতে নইব নইব চ। কথাগুলো জিভের সামনে চলে এলেও মুখ খুলল না সে। পুরোহিত হিসেবে খাঁটি ব্রাহ্মণ হলে কি হবে? স্বভাবে শ্যামল কাকু অতি কুচুটে। খামোকা বাপকে গিয়ে নালিশ করলে বিয়ের পর বাড়ি ফিরে এক্সট্রা ক্লাস করতে হবে। আর কাজল কাকুকেও বলিহারি, শেষমেশ ওই গুফো শ্যামলকেই ছেলের বিয়ের পুরোহিত হিসেবে পছন্দ হলো। কোনো রকমে বিয়েটা উতরে গেল। ঢোকার পর সেই যে 2টো টিক্কা কাবাব খেয়েছিল, তারপর থেকে পেটে আর কিচ্ছু পড়েনি। পড়ন্তপ শুনেছে খালি পেটে মানে উপোস রেখে বিয়ে করতে হয়, কিন্তু সে তো ভরা পেটেই, মানতেই হবে। কাবাবগুলো বেজায় টেস্টি ছিল। তার উপর শুভজিৎদের তন্দুরি নাইটসের গল্প শুনে বিয়ের সময়ই জিভে জল চলে এসেছিল। টেবিলে সাজানো ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি আর চিকেন চাপে কনসেন্ট্রেট করার আগে জিগালো সে, 2টো টিক্কা হবে? বাড়ির একমাত্র জামাইয়ের আবদার বলে কথা। মেয়ের বাপ টিক্কা খুঁজতে দৌড়তে যাচ্ছিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ক্যাটারারের 2টো ছেলে মুখেই তাকে থামিয়ে দিল। দাদা, দাদা, কাবাব টাবাব সব অনেকক্ষণ আগেই শেষ। যা দিয়েছি ওইটুকুই মন দিয়ে খেতে বলুন নতুন জামাইকে। এমনিও খালি পেট কাবাব খেয়ে গোলমাল হলে সামলাতে পারবেন না। চোখ কটমট করে তাকালো পড়ন্তপ। কি ফাজিল ছোকরা সব! পয়সা দিয়ে শ্বশুর ক্যাটারার ভাড়া করেছে, আর সেই ক্যাটারারের ছেলে হয়ে সদ্য হওয়া বাড়ির জামাইকেই অপমান। একটা তো আবার অন্যদিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে। অবাক হতে হতে আর সে অবাক হয় না। চেয়ে দেখে বাবাও দিব্যি হাসি মুখে সায় দিচ্ছে। নিজের বিয়েতে অতি ভাগ্যবান ছাড়া কেই বা খেতে পায়? বুঝলেন বেয়াই, বিয়ে সেরে আমি যখন পাতে বসেছি তখন শুনি ভাত শেষ। আবার নতুন করে ভাত বসানো হয়েছে। অনেকক্ষণ অপেক্ষার পর গরম ভাত, ঘি, মাছের কালিয়া খেতে পেয়েছিলাম। কি সোয়াদ তার! অমৃত হাড় মেনে যায়।
সেখানে তো আমার পুত্ররত্নটি বিরিয়ানি, ফ্রাই, চাপ পাচ্ছে। এই কি কম? দুটিতে মিলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড় দেখি, সকালে আবার বেরোতে হবে। পরিস্থিতি অনুকূলে নয় বুঝে পড়ন্তব বিরিয়ানিতে মনোনিবেশ করে। পাশে বসা রম্বানি দিব্যি চিকেন লেগ আর মাছের লেজা হাতে পোজ দিয়ে চলেছে। কখন খাবে কে জানে। পরের দিন সকালে কান্নাকাটির পালা শেষে শ্বশুর বাড়িতে পা দেয় রম্বানি। চন্দন চর্চিত কনের মুখ দেখে আর পাশে দাঁড়ানো পড়ন্তপের দিকে তাকিয়ে পিসির চোখ জোড়া বড় বড় হয়ে ওঠে। কি বলবে বলে মুখ খুলছিল বোধহয়। সে মাথা নাড়তেই খোলা মুখ নিমেষেই বন্ধ হয়ে গেল। বরণ শেষে সদ্য শাশুড়ির পথ পাওয়া অনুমিতা আর একটু এগিয়ে এসে সামান্য হেসে নতুন কনের কানে কানে বলল, আমি কিন্তু সব জানি। ডাগর চোখ তুলে তাকিয়ে আবারও মাথা নিচু করল রম্বানি। কি বলছো তুমি? নতুন কনের কানে কানে? বাবার গম্ভীর মুখ দেখে পড়ন্তপের বুকের ভিতরটা কেমন করে উঠল। এই বংশের নিয়মের কথা, দায়িত্বের কথা, ভবিষ্যতে তো ওকেই সব কিছু চালিয়ে নিয়ে যেতে হবে। স্ত্রীর কথা শুনে মনে মনে খুশি হন প্রবীরবাবু। যাক, শাশুড়ি হয়েও এই বংশের নিয়মকানুন অনুমিতা ভোলেনি। অনুমিতাকে বরণ করার পর তার মাও কানে কানে এমনটাই বলেছিল। এগিয়ে এসে রম্বানির মাথায় হাত রেখে আশীর্বাদের ভঙ্গিতে বলেন, সব বুঝে নাও মা, আজ থেকে এ মৈত্র বাড়ির গৃহলক্ষ্মী তুমি। পড়ন্তব অবাক হয়ে দেখল গোটা পাড়া যেন ভেঙে পড়েছে তার বউ দেখতে। এরা যে এত তাড়াতাড়ি কিভাবে খবর পেল, কার মারফত খবর পেল কে জানে। কে যে খবর দিল এদের। ভিড়ের মধ্যে শুনতে পেল কেউ একজন বলছে, যাই বল, বেশ খাসা বউ হয়েছে কিন্তু, যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। চাপা গলায় বলল আর একজন, অতটাও বলিস না, মৈত্রদের ছেলেটার রংটাই যা চাপা, দেখতে শুনতে তো মন্দ নয়। নাকটা দেখেছিস, বাঁশির মতো। পড়াশোনাতেও দুখোর। একবার যদি বিদেশ যাওয়ার ছাড়পত্র জুটে যায় তবে তো আর কথাই নেই। সেদিক থেকে মেয়ের ভাগ্য ভালোই বলতে হবে। পাশে দাঁড়ানো রম্বানি মুচকি মুচকি হাসছে। দেখেই মাথাটা গরম হয়ে গেল পড়ন্তপের। আচার অনুষ্ঠান শেষে রম্বানির ঘরে ঢুকতে গিয়ে আটকে গেল পড়ন্তপ। পাশের বাড়ির কাকিমা যে ঘর আলো করে বসে থাকবে কে তা জানত। দিব্যি হেসে হেসে বললেন, এ ঘরে আজ তোমার কাজ কি বাছা? গেস্ট রুমে যাও দেখি, একটু নিরালায় বৌমার সঙ্গে গল্প গাছা করি। পাশের বাড়ির লোক বলে কথা, চাও না চাও মুখ তো দেখতেই হবে রোজ। বুঝলে মেয়ে, এটিকে এখন যেমন শান্ত দেখছো, ছোটবেলায় মোটেই তেমনটা ছিল না। পাক্কা হনুমানের স্বভাব। কমবার আমাদের আম গাছে উঠে আম পেড়ে খেয়েছে, কাঁচা পাকার বাজ বিচার করতো না। মাথা নাড়তে নাড়তে পড়ন্তপ প্রস্থান করল। একেই বলে পোড়া কপাল। আবেগে ভেসে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্তই ভুল ছিল। তার চাইতে
অফিসের কাছাকাছি যদি একটা 1000-1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিত, এই কাকিমা জেঠিমারা কথার প্যাঁচে তাকে অমন ফ্ল্যাট করতে পারতো না। ভাত কাপড়ের অনুষ্ঠান মিটলেও প্রবীরবাবু ঠিক করেছেন বধূবরণ কিছুদিন বাদে হবে। হঠাৎ বিয়েটা হয়ে গেছে বলে তো আর একমাত্র ছেলের রিসেপশন সাদামাটা হতে পারে না, আয়োজন জমকালো হতে হবে। হঠাৎ বিয়ের জন্য মেল করে পড়ন্তপ কদিন অফিস ছুটি নিয়েছে। 9টায় ঘুম থেকে উঠে আলমোড়া ভেঙে ব্যালকনিতে গিয়ে সে দেখল বাবার সঙ্গে বৌমার দিব্যি আড্ডা জমেছে। কফির কাপে জমিয়ে একটা চুমুক দিয়ে ছেলেকে দেখে প্রবীরবাবু বললেন, দেখেছিস কেমন বিনা আয়াসে একখান বউ পেয়ে গেলাম। তুই পারতিস এমন একটা মিষ্টি মেয়ে জোগাড় করতে। বুঝলে বৌমা, সেই স্কুলবেলা থেকে দেখছি বয়স্কার চুল, কানে জোড়া দুল মেয়েগুলোর সঙ্গে যত ভাব। মানছি সাজ পোশাক দিয়ে কাউকে বিচার করা উচিত নয়, কিন্তু ওই মেয়েগুলো কি পারতো সকালে ঘুম থেকে উঠে এমন এক কাপ জম্পেশ কফি বানাতে? শুরুত করে কফির কাপে আর একটা লম্বা চুমুক দেন প্রবীরবাবু। আপনি দেখেছেন ওই মেয়েদের? এ বাড়িতেও আসতো বুঝি? নিরীহ মুখে প্রশ্ন করে রম্বানী। তার আসতো না? বন্ধুদের মধ্যে কম নোটস দেওয়া নেওয়া হতো নাকি? আর সেই সঙ্গে তোমার মায়ের উপর হুকুম চলতো। কথায় কথায় চা, কফি, পকোড়া, ফ্রাই, চিকেন চাউমিন, কখনো আবার দুপুরের আয়োজনে ফ্রাইড রাইস, চিলি ফিশ বা চিলি চিকেন। সেসব কী দিন গেছে তোমায় কি বলবো মা। ছেলে বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করছেন, আর মা অর্ডার অনুযায়ী রান্নাঘরে খুন্তি নেড়ে চলেছেন। না, ফুড অ্যাপ ছিল না তখন, অনলাইনে অর্ডারও হতো না। কম খেটেছে অনু ছেলের জন্য। তুই কিন্তু দেখিস মা ওকে। এই রে, কথায় কথায় তুই বলে ফেললুম। আজ থেকে আর কিন্তু তুমি নয় বাবা, তুই বলতে হবে এই মেয়েটাকে। তুই এর থেকে বেশি আপনার আর কিছু হয়? হাসি মুখে বলে ওঠে রম্বানী। বলতে পারি, রোজ সকালে 1 কাপ এইরকম কফি দিতে হবে কিন্তু, সেই সঙ্গে বুড়োটার সঙ্গে আড্ডা। ততক্ষণ আর পড়ন্তব অপেক্ষা করেনি। কে জানে কখন কোন প্রশ্নবাণ ভেসে আসে। তার চেয়ে জপলায়তি সজীবতী। কিন্তু ঘর অবধি যেতে পারলে তো? তার আগে সোমাপিসি এসে ধরে, মুখখানা অস্বাভাবিক গম্ভীর করে বলে, তোর ব্যাপারটা কি বল দেখি? দুদিন ধরে কৌতূহলে পেট ফুলছে, আর তুই সবার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। এই মেয়ের সঙ্গে তোর আগে থেকেই সম্পর্ক ছিল না? আমি তো রাস্তায় দেখেছি 2-3 বার। তুমি ভুল দেখেছ, থতমত খেয়ে বলে ওঠে পড়ন্তপ। শুনলে তো কাজল আঙ্কেলের ছেলের সঙ্গে রম্বানীর বিয়ে হওয়ার কথা ছিল। 2 দিনের ছেলে তুই, আমার চোখকে ফাঁকি দিবি? সংসারে কি আর এমনি এমনি চুল পাকালাম? তবুও শিওর হওয়ার জন্য সুতনুকাকে ছবিটা পাঠিয়েছিলাম। কেসটা কি খুলে বল দেখি, নইলে আমি কিন্তু তোর বাবাকে ডেকে সব বলে দেব। আচ্ছা আচ্ছা, ঘরে চলো বলছি তোমায়। সবসময় বাবাকে ডাকো কেন? রম্বানীর বাপ তো বটেই, আমার বাপও প্রেম করেছি জানলে
মানত না কিছুতেই। নিজের ভাইকে তো চেনো কি জিনিস। বাধ্য হয়েই শুভজিৎকে সব বলতে হলো। ছোটবেলা থেকে শুভজিৎ আমার বেস্ট ফ্রেন্ড। বেচারা নিজে দাঁড়িয়ে থেকে সাহায্য না করলে রম্মানীকে আর পেতাম না। হয়তো 7 সমুদ্র 13 নদীর পার থেকে কেউ এসে ওকে নিয়ে চলে যেত। মানেটা কি, তোরা দুজন মিলে যা করেছিস ভেবেচিন্তে করেছিস তো? ভয়ে সোমা পিসের চোখ বড় বড় হয়ে যায়। তোর বাপ একবার আসল ঘটনা জানতে পারলে কি হবে ভেবেছিস? তাছাড়া কাজলদা তোর বাপের এতদিনের বন্ধু, আর তুই কিনা শেষে ছি 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 ছি। তাছাড়া আর কি উপায় ছিল বলো পিসি? তুমি আবার বাবাকে কিছু বলে বসো না যেন। যা ভয় পাও এখনো। তোর জন্য শুভজিৎ নিজের বিয়ে ছেড়ে পিছু টান দিল। যদি আর কখনো ছেলেটার বিয়ে না হয়? বিয়ে হবে না কেন? স্নেহা বলে কতদিন ধরে অপেক্ষায় আছে। এইবার ওদের বাড়িতেও সানাই বাজবে। বার দুয়েক শ্বশুরবাড়ি ঘুরেও এসেছে। কাকিমার সঙ্গে হেব্বি দোস্তি। যা বিরিয়ানি রাঁধে না, খেলে হাত চাটবে। তার মানে কাজলদাও সব জানে? মানে সব জেনে শুনেই? না জেনে আর উপায় কি? আমায় কি কম ভালোবাসে? কাজল আঙ্কেলের নিজের ছেলে হতে পারে শুভজিৎ, কিন্তু আমিও তো তার ছেলের মতো। আমার জন্য এটুকু না করে পারে কখনো? কিন্তু তোর বাবা জানতে পারলে কি হবে ভেবেছিস? কি জানতে পারার কথা হচ্ছে এখানে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাঘাটে গলার স্বর শুনে চমকে উঠে মুখ ফিরিয়ে পড়ন্তপ দেখল বাবা কখন এ ঘরে এসে দাঁড়িয়েছে। না মানে তোমার ছেলে তো রম্বানীকে অনেক দিন ধরেই চিনতো? এই মানে চেনে না চেনে না, মানে এই কথাই হচ্ছিল। চোখের সামনে পূজ্যপাদ দাদাকে দেখে তার বাঘাটে গলার স্বর শুনে সোমা পিসি খেই হারিয়ে ফেলে। মাথায় হাত দিয়ে বসে পড়ল পড়ন্তপ। সকাল সকাল কার মুখ দেখে যে উঠেছিল আজ, পছন্দের মুখটা মনে পড়তেই টুক করে অলক্ষ্যে একটা জিভ কেটে নিল। তিনি একবার জানতে পারলে তার খবর আছে। কেন যে বাবা তার বেলায় অমন হিটলার? অবশ্য সবার বাপই বোধহয় কম বেশি তাই, নইলে রম্মানীর বাপের তো অমন নরম নরম ক্লিন শেভ হাসি খুশি চেহারা, অথচ মেয়ে আমি একটা ছেলেকে ভালোবাসি বিয়ে করতে এটুকু বলার চেষ্টা করতেই যে তাণ্ডব নৃত্য শুরু করলেন। যেন 1000 বছর পর ভিসুভিয়াস জেগে উঠেছে। শেষে বাবা কেন চমকায় টপিকের উপর পপুলার রিলস বানাচ্ছি বলে রম্মানী কোনো রকমে রেহাই পেয়েছে। তবে আগে থেকেই তুই বৌমাকে চিনতিস? তাহলে বিয়ের সময় সবার সামনে অমন নাটক করছিলি কেন? পরক্ষণেই সবটা বুঝতে পারার ভঙ্গিতে মাথা নেড়ে বলে উঠলেন, ওই জন্যই বোধহয় কাজল অমন নিশ্চিন্তে বসে পড়ে বলল, নবদম্পতিকে আশীর্বাদ না করে এখান থেকে যাব না। তার মানে কাজলও সবটাই জানতো। নইলে যার ছেলে বিয়ে করতে আসার সময় বেপাত্তা হয়ে যায়, সে অমন নিশ্চিন্তে বসে বিয়ে দেখতে দেখতে গল্প করতে পারে? বাবার পিছু পিছু রম্বানীও ঘরে এসেছিল। শেষের কথাটা শুনে তার মুখ ভয়ে সাদা হয়ে গেল। পড়ন্তপের বাবা তো দিব্যি সব ধরে ফেলেছেন। এবার তার কি হবে? যদি বাবাকে ফোন করে এক্ষুনি সব জানিয়ে দেয় তখন কি করবে সে? কিভাবে বোঝাবে বাবাকে? বাবা নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে, আর সুস্থ হওয়ার পর যে কোনো উপায়ে পড়ন্তপের সঙ্গে ডিভোর্স করিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে। বাবার যে প্রেম ফোবিয়া আছে তা মা না জানালে কখনো সে কি জানতো?
বাবাকে কি আর বলবে পড়ন্তপ, হাঁটুর ঠকঠকানি যেন বন্ধ হয়ই না। ছাই, কি হলো, উত্তর নেই কেন মুখে? চুপ করে থাকলে তো চলবে না। জেনে শুনে তুই কিনা আমার সঙ্গে ওরকম করলি কেন? একবার মুখ ফুটে বলে দেখতে তো পারতিস। মাথা নিচু করে বসে থাকা পড়ন্তপের দিক থেকে মুখটা ঘোরাতেই দেখলেন রম্বানি তার পিছনে দাঁড়িয়ে। আর বৌমা, তোকে তো আমি নিজের মেয়ের মতো মনে করি, একবার তুই আমাকে বলতে পারলি না? আমি কি আপত্তি করতাম? লোকে কি ভাবলো বলতো? কাজলের ছেলেটার কি হবে সবাই ভাববে হয়তো। ওই শুভজিৎ সামলে নেবে। মাথা তুলে কথাটা বলেই আবার মাথাটা নামিয়ে নেয় পড়ন্তপ। তাহলে তো বেয়াইকে সব কথা খুলে বলতে হয়, শুধু শুধু আমার বন্ধুর ছেলেটাকে ভিলেন ভাবছে। অথচ বেচারা দুই প্রেমিক প্রেমিকাকে মেলাতে গিয়ে কতটা স্যাক্রিফাইস করলো সেটা তো কেউ জানলই না। ভালোবাসার মানুষকে মেলানোয় যে কত পুণ্য। অবাক হয়ে পড়ন্তপ বাবার দিকে তাকিয়ে থাকে, আর ভয়ে চিন্তায় কেঁদে ফেলে রম্বানি। আমার বাবাকে কোনো কিছু জানিও না প্লিজ। বাবার প্রেম ফোবিয়া আছে, যদি জানতে পারে আমি প্রেম করে পড়ন্তপকে বিয়ে করেছি তবে খুব মুশকিল হবে। হয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে, নয় যেভাবেই হোক ডিভোর্স করিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে আমাকে। বাবার দৃঢ় ধারণা প্রেমের বিয়েতে কেউ সুখী হয় না। অত সোজা ডিভোর্স দিতে বললেই হলো? এই সুন্দরী মেয়েটাকে এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দিলে তো? কাজল ঠাকুরপোকে বুঝিয়ে বলেছি, আমার লক্ষ্মীমন্ত মেয়েকে অন্য কোথাও যেতে দেব না। তবেই না এত কিছু। না রে মা, তোর কোনো ভয় নেই। কেউ তোর বাবাকে কিচ্ছুটি জানাবে না। রান্নাঘরে মাছের তেল ভাজছিলেন অনুমিতা, চচ্চড়ি করবেন বলে। উচ্চগ্রামে কথাবার্তা শুনে খুন্তি হাতে এসে দাঁড়িয়েছেন। তার মানে গিন্নি তুমিও সব জানতে? জেনে শুনে আমাকে কিচ্ছুটি জানাওনি? এমন সুন্দর বৌমা পছন্দ করেছে ছেলে, জেনে কি আর আমি বাধা দিতাম? না জেনে উপায় আছে? তোমার এই ভিতুরাম কম কেঁদেছে? কেন বলিনি এই ভিতুরামকে জিজ্ঞাসা করো। আর বলিনি ভালোই করেছি। বললে তোমার অভিনয় কি অমন জম্পেশ হতো? মায়ের ছোট বোন, যাকে কখনো আমি চোখেই দেখিনি, সে নাকি প্রেম করে বিয়ে করেছিল বলে দাদু মাথা ঘুরে এত জোর উঠোনে পড়ে গিয়েছিল যে মানসিক ভারসাম্য হারিয়ে একেবারে পাগল হয়ে গিয়েছিল। অনেক চিকিৎসার পরও কোনো দিন সুস্থ হয়নি। এই গল্প এতবার করেছো আমার সামনে যে ভয় পেয়ে, যদিও ওরকম কিছু হয়নি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাবা, তাই মুখ ফুটে বলতে পারিনি। তোর ছোট মাসিকে দেখেছিস কখনো? কিভাবে দেখব? তোমরা তো বলেছিলে বাড়ি থেকে রাগের মাথায় চলে যাওয়ার পর আর কখনো ফিরে আসেনি। কিন্তু দাদুকে আবছা মনে আছে, সব সময় কেমন ঝিম মেরে বসে থাকতো, তেমন একটা কথাও বলতো না। সে তো আফিমের ঘোরে। অনুমিতা হাসেন। বাবা একটু আফিম নিত। আসলে মায়ের অকালে চলে যাওয়াটা বাবা মেনে নিতে পারেনি। কেমন যেন হয়ে গিয়েছিল। চোখে আসা জল মুছে নেন অনুমিতা। তারপর থেকেই বাবা আফিম নিতে শুরু করে। আস্তে আস্তে নেশাটা সত্তাকে গ্রাস করে ফেলে। ভ্যাবলার মতো তাকিয়ে থাকে পড়ন্তপ। তার মানে তোমরা আমাকে মিথ্যে মিথ্যে ছেলের কেরিয়ার গড়তে অমন একটু আদ্রু মিথ্যের আশ্রয় সব বাবা মাই নেয়। স্কুল জীবন থেকে প্রেম করলে রেজাল্টের গ্রাফ অমন উচ্চমুখী হতো না কখনো। মাথায় হাত দিয়ে বসে থাকে পড়ন্তপ। এমন মারাত্মক মা বাবাও কারোর ভাগ্যে জোটে। আর মেয়ে, তোমার বাবার প্রেম ফোবিয়া কেন? তার জীবনে কি ঘটেছিল? গম্ভীর মুখে বলেন প্রবীরবাবু। মায়ের মুখে শুনেছি বাবার এক দিদি ছিলেন, পিঠোপিঠি বলা চলে। প্রেমিকের কথা শুনে প্রেমে অন্ধ হয়ে তিনি বিয়ের জন্য জোগাড় করা টাকা পয়সা গয়নাগাটি নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
ভেবেছিলেন একসঙ্গে সংসার পাতবেন, কিন্তু ভাগ্যের পরিহাস, দুদিন পর গঙ্গায় তার বিকৃত দেহ ভেসে ওঠে। শুনেছি ফুলে নাকি একেবারে ঢোল হয়ে গিয়েছিল। বাবাকে মর্গে যেতে হয় প্রিয় দিদির দেহ শনাক্ত করতে। এই মর্গের ঠান্ডা অস্বাভাবিক পরিবেশ দেখে বাবার মধ্যে একটা মানসিক অস্থিরতা তৈরি হয়। অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান আসার পরেও মাঝে মধ্যে অস্থির হয়ে পড়তেন। সেখান থেকে আর কোনোদিনই বাবা বেরোতে পারেননি। এখনও প্রেমের কথা শুনলেই হাত পা কাঁপে, প্রেশার ফল করে অসুস্থ হয়ে পড়েন। মাসির মেয়ে প্রেম করে বিয়ে করেছে শুনে প্যানিক অ্যাটাক হয়েছিল। ডাক্তার ডেকে মাইল্ড ইঞ্জেকশন দিয়ে তবে সে যাত্রায় ফাঁড়া কাটে। গভীর চোখে রম্মানের দিকে তাকায় পড়ন্তব। নতুন করে ভালোবেসে ফেলে তার একান্ত আপন রমণী রত্নকে। বুকের মধ্যে কত কষ্ট জমিয়ে রেখেছে, অথচ কাউকে বলেনি কোনো দিন। উঠে দাঁড়িয়ে রম্মানির মাথায় হাত রাখেন প্রবীরবাবু। এই বাড়ির লক্ষ্মী রে মা তুই, কখনো মন খারাপ করিস না। কেউ তোর বাবাকে কিচ্ছু বলবে না কোনো দিন, আমি প্রমিস করছি। কিন্তু গিন্নি, সব জেনে শুনে তখন বৌমার কানে কি মন্তর দিচ্ছিলে? যা আমার শাশুড়ি মা বরণ করতে গিয়ে আমায় বলেছিলেন। কি বলেছিল মা তোমাকে? এই যে মা সব জানেন, দেখাশোনার নামে ঘরোয়া নাটক করলেও আমাকে তুমি প্রেম করেই বিয়ে করেছো। শেষে তুমিও বাবা, কি যে বলবে ভেবে পায় না পড়ন্তব। গলা দিয়ে নাতিহস্য শব্দ করে প্রবীরবাবু বলেন,